বিসমিল্লাহির রহমানির রহিম। 1861 সালের পুলিশ আইন, 1861 সালের 5 নম্বর আইন পুলিশ আইন। পুলিশ আইনের প্রথমে সূচি বলি, তারপরে আলোচনা করি। সূচিগুলো খুবই কম। আর এখানে প্রথমে আছে এক দালালের সংজ্ঞা। এক দালালের সংজ্ঞা বলতে সংজ্ঞাগুলো দেখে নিও, স্বাভাবিক কায়দার সংজ্ঞা। দুই হচ্ছে পুলিশ বাহিনীর, পুলিশ বাহিনী দেশের একটি মাত্র পুলিশ বাহিনী হিসেবে গণ্য হবে। দেশের সমস্ত পুলিশ বাহিনী একটি মাত্র পুলিশ বাহিনী গণ্য হবে। তিন হচ্ছে পুলিশ বাহিনী সরকার, সমস্ত বাংলাদেশের পুলিশ বাহিনী সরকার কর্তৃত্বাধীন থাকবে, সরকার নিয়ন্ত্রণ করবে। পুলিশের কর্তব্য তত্ত্বাবধানকারী, পুলিশের কর্তব্য তত্ত্বাবধানকারী, এই তত্ত্বাবধান করবে সরকার। চার হচ্ছে পুলিশ প্রশাসনের ক্ষমতা, পুলিশ প্রশাসনিক ক্ষমতা, পুলিশ প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল, তারপর সহকারী সরকার অনুমতি করবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর, এইভাবে যথাক্রমে তারা দায়িত্ব পালন করবেন। পাঁচ হলে ইন্সপেক্টর জেনারেল, জেনারেল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। পাঁচ হচ্ছে ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। পাঁচ হচ্ছে ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, সমগ্র বাংলাদেশে ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ছয় হচ্ছে বাতিল। সাত হচ্ছে অধস্তন পুলিশের, অধস্তন পুলিশ কর্মচারীর, অধস্তন পুলিশ কর্মচারীর, অধস্তন পুলিশ কর্মচারীর শাস্তি, অধস্তন পুলিশ কর্মচারীর শাস্তি। তারপরে আট হচ্ছে পুলিশ কর্মচারীর নিয়োগ, আট হচ্ছে পুলিশ কর্মচারীর নিয়োগ, আট হচ্ছে পুলিশ কর্মচারীর নিয়োগ। নয় হচ্ছে লেগে পুলিশের চাকরি থেকে যদি কোনো ব্যক্তি ইস্তফা দিতে চায়, ইস্তফা দেওয়ার পদ্ধতি। পুলিশের চাকরি থেকে যদি কোনো ব্যক্তি ইস্তফা দিতে চায়, তাহলে ইস্তফা দেওয়ার নিয়ম পদ্ধতি। তিনি 2 মাস পূর্বেই লিখিত লিখিত আবেদন করবেন তার নিয়োগকারী কর্মকর্তা বরাবর, তার নিয়োগকারী কর্মকর্তা বরাবর। 10 10 হলো পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি করা যাবে না। ইন্সপেক্টর জেনারেলের লিখিত অনুমতি ছাড়া পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি করা যাবে না। 12 পুলিশ আইনের 12 হচ্ছে প্রশাসনিক ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেলের সরকারের সম্মতিক্রমে পুলিশ বাহিনীর গঠন, শ্রেণীবিন্যাস, পোশাক পরিচ্ছদ, অস্ত্র-শস্ত্র সম্পর্কে নিয়ম-কানুন প্রণয়ন করবেন। 12 ধারা হচ্ছে প্রশাসনিক কর্মে আদেশ নির্দেশ প্রণয়নে আইজিপির ক্ষমতা। 12 ধারার থেকে পিআরবির সৃষ্টি। 12 ধারা হচ্ছে ইন্সপেক্টর জেনারেলের পুলিশ বাহিনীর নিয়োগ, পোশাক পরিচ্ছদ, ব্যারাক ইত্যাদি বিষয়ে করবেন, নিয়ম কানুন প্রণয়ন করবেন। 13 হচ্ছে জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা। 13 ধারা হচ্ছে জেলা পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশে অতিরিক্ত পুলিশ নিয়োগ করবেন। 13 হচ্ছে জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা। 14 সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন। 14 হচ্ছে রেল খাল কলকারখানায় যদি অধিক সংখ্যক শ্রমিকের দরকার হয়, তাহলে সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ নিয়োগ করবেন। তারপরে আছে 15 ক পুলিশের ইন্সপেক্টর জেনারেল লিখিত ক্ষমতা প্রাপ্ত, ওটা দরকার নেই। এবার 15 উপদ্রব এলাকায় সরকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন। উপদ্রব এলাকায় সরকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। উপদ্রব বা বিপজ্জনক এলাকায় ইন্সপেক্টর যদি লিখে কি বললাম 15 ধারা আছে উপদ্রব বা বিপজ্জনক এলাকায় সরকার গেজেট প্রকাশ করে ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এরপরে হচ্ছে 17 হচ্ছে স্পেশাল পুলিশ নিয়োগের ক্ষমতা। 17 হচ্ছে স্পেশাল পুলিশ নিয়োগের ক্ষমতা। স্পেশাল পুলিশ এলাকার স্থানীয় জনগণ থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে থাকেন। তারপরে 18 হচ্ছে স্পেশাল পুলিশের কর্তব্য। স্পেশাল পুলিশের কর্তব্য, দায়িত্ব, কর্তব্য। স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য হচ্ছে 18 ধারা। স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য। 19 স্পেশাল পুলিশের কর্তব্য অবহেলা করার দায়ে দণ্ড। স্পেশাল পুলিশ কর্তব্য অবহেলার কারণে দণ্ড। স্পেশাল পুলিশ কর্তব্য অবহেলার কারণে দণ্ড। তারপরে 20 হচ্ছে স্পেশাল পুলিশের ক্ষমতার অধিক ক্ষমতা প্রয়োগ করবে না। 20 হচ্ছে স্পেশাল পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করবে না। 20 হচ্ছে স্পেশাল পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করবে না, নির্ধারিত ক্ষমতার বেশি অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করবে না। 21
22 পুলিশ সর্বদা কর্তব্য বলে নিয়োজিত, পুলিশ সর্বদা কর্তব্য বিবেচিত ও পুলিশ অফিসার হিসাবে আখ্যায়িত, পুলিশ সর্বদা কর্তব্যে নিয়োজিত এবং পুলিশ অফিসার হিসাবে আখ্যায়িত। অন ডিউটি, অন ডিউটি 22 হচ্ছে অন ডিউটি, 22 হচ্ছে অন ডিউটি। আজকের পড়া হলো 23। 23 আলোচনা করার তেমন কিছু নাই, 23 যারা মুখস্থ করে ফেলতে হবে, 23 8টা কলাম। তাহলে পুলিশের কর্মচারীর কর্তব্য, পুলিশ কর্মচারীর কর্তব্য, পুলিশ কর্মচারীর কর্তব্য, এই কর্তব্য হচ্ছে আজকে আলোচনা করব। এইখানে 22 যে 8টা পয়েন্ট আছে, এই 8টা পয়েন্ট 19-20 করে পড়ার সুযোগ নেই। এই 8টা পয়েন্ট যারা মুখস্থ করে ফেলতে হবে, এই 8টা পয়েন্ট টোটালি মুখস্থ করে ফেলতে হবে। তারপর আমি বললি পরে অনেক সময় স্মৃতি ফিরে আসবে, অনেকে শুনবে, মুখস্থ করা নিজে করাচ্ছে, শুনলে ভালো মনে থাকবে। কাদের ওস্তাদ চলে গেল কেমন। পুলিশ কর্মচারীর কর্তব্য, পুলিশ কর্মচারীর কর্তব্য, পুলিশ কর্মচারীর কর্তব্য, পুলিশ কর্মচারীর কর্তব্য, কর্তব্য সকল পুলিশ কর্মচারীর কর্তব্য। এখন আমি 23 দ্বারা পুলিশ কর্মচারীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে পড়বো। এখানে বোঝার কিছু নাই, এক কথা 3 বের করে কব, তাহলে আপনার আমার সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। কাদের ওস্তাদ আসছেন, ধন্যবাদ। 23-1 হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকল বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকারী করা। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকল বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকারী করা। উপযুক্ত কর্তৃপক্ষ মানে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপযুক্ত আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার বৈধ আদেশ, অবৈধ আদেশ হলে হবে না। তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা উপযুক্ত, উপযুক্ত বলতে এক র্যাঙ্ক করে উপরেও বোঝায়, তাই না, এক র্যাঙ্ক উপরে এরকম বোঝায়। উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ হতে হবে। অর্থাৎ কনস্টেবল সেন্টি করতে নায়ক দ্বারা আছে, নায়ক বললো আপনি দ্বারা সেন্টি করবেন, অন গার্ডে করবেন, ওরে বৈধ আদেশ দিয়েছে, অবৈধ আদেশ দেয় নাই। এটাও উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল বৈধ আদেশ পালন ও কার্যকারী করবা, তিনি পালন করবেন এবং কার্যকারী করবেন। উপযুক্ত 23-2 উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ পরোয়ানা জারি ও কার্যকারী করা। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বৈধ পরোয়ানা, এই 56 দ্বারা ফৌজদারি কার্যবিধানের 56 দ্বারা কিন্তু পুলিশ অফিসার পরোয়ানা দিছিল, লিখিত আদেশ দিছিল গ্রেপ্তার করার জন্য। এছাড়াও আদালত থেকে যে পরোয়ানা আসে, ওই পরোয়ানা যখন অন্য কোনো ব্যক্তির কাছে কার্যকারী করার জন্য দেয়, ইন্ডোজ করে দেয়, তাহলে তিনি কার্যকরার জন্য কার্যকারী করবেন বলেই তার দায়িত্ব কর্তব্য। 23-2 উপযুক্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল ধরনের বৈধ পরোয়ানা, সকল ধরনের বৈধ পরোয়ানা জারি করবেন ও দ্রুত কার্যকারী করবেন। যদি তল্লাশি পরোয়ানা আসে বা গ্রেপ্তারি পরোয়ানা আসে, তা কি করবেন, জারি করবেন অথবা দ্রুত কার্যকারী করবেন। এটা কিটা দিয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ। উপযুক্ত কর্তৃপক্ষ পুলিশ অফিসার হতে পারে, আদালত থেকে আসতে পারে। আদালত থেকে যখন পুলিশ অফিসারের কাছে আসে, পুলিশ অফিসার পৃষ্ঠাঙ্কন করে তখন আমাদের নিচের র্যাঙ্কের লোকের কাছে দায়িত্ব দেয় যে আপনারা এই কাজটা করে দেন। 3 সর্বসাধারণ শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ, সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ ও যথাস্থানে রিপোর্ট করা। সর্বসাধারণের শান্তি ভঙ্গের সম্পর্কিত এই শান্তি যে শান্তি বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা, তারপরে কলহ মারামারি, ডাকাতি, এইগুলো সবই অপ্রীতিকর ঘটনা। আর এগুলো সবই মানুষের জীবনযাত্রার বাধাগ্রস্ত করে। এই অপ্রীতিকর ঘটনা যা ঘটছে, ঘটার সম্ভাবনা আছে, এরকম সংবাদ পুলিশের অফিসার সংগ্রহ করবে, পুলিশ সদস্য সংগ্রহ করবে এবং যথাস্থানে রিপোর্ট করবে। কার কাছে রিপোর্ট করবে, যে অফিসার যে অফিসার এই অপরাধের সংবাদ নিবারণ করার জন্য ক্ষমতাবান, যে অফিসার এই অপরাধের সংবাদ নিবারণ করার জন্য ক্ষমতাবান, তিনি তিনি তার নিকট এই সংবাদ প্রেরণ করতে হবে। তাহলে 23-3 বলছে কি, সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করতে হবে, যাতে মানুষের শান্তি নষ্ট হয়, অশান্তিতে পড়ে, এরকম সংবাদ সংগ্রহ করে এটা নিবারণ কি করা যায়। ফৌজদারি কার্যবিধির 149 থেকে 153 পুলিশের যে প্রতিরোধমূলক কাজ, এই কার্যক্রম করতে পারবে। এই সংবাদটা কার কাছে দিতে হবে, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দেখে দিতে হবে। কোন ঊর্ধ্বতন কর্মকর্তা, যে ঊর্ধ্বতন কর্মকর্তা এই অপরাধ নিবারণ করতে পারে, যে অপরাধ নিবারণ করতে পারে। আমরা আছি যশোর, আমরা খুলনা জেলায় কর্মরত, খুলনা জেলার সংবাদ কিন্তু ঢাকা জেলার এসপির কাছে দিলে হবে না, যত উনি ঊর্ধ্বতন হোক। তাহলে যে এই অপরাধ নিবারণ করার জন্য ক্ষমতাবান, দায়িত্ববান, তার কাছে এই সংবাদ দেওয়া লাগবে।
4 হচ্ছে কোনো অপরাধ সংঘটিত হইতে পারে দেখিলে বা হবার আশঙ্কা থাকিলে উক্ত অপরাধ প্রতিরোধ ও নিবারণ করা। কোনো অপরাধ সংঘটিত হয়েছে, কোনো অপরাধ সংঘটিত হইতে দেখিলে মানে হচ্ছে চলমান আছে, কোনো অপরাধ সংঘটিত আমাদের মোবাইল গাড়ি যেখানে মারামারি গোলমাল চুরি ডাকাতি বা অনেক অপ্রীতিকর ঘটনা চলমান থাকে, সেই স্থানে পুলিশ কি করে, কোনো অপরাধ সংঘটন হইতে দেখিলে বা হইবার আশঙ্কা থাকিলে তাহলে অপরাধ প্রতিরোধ ও নিবারণ করবে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, কোনো জায়গায় যদি তাৎক্ষণিক কোনো অপরাধ দেখি আমরা কিন্তু ছুটে চলে যাই। আমরা কি করি, সেখানে ছুটে চলে যাই। অনেক লোক পলায়, কিন্তু পুলিশ পলানোর সুযোগ নাই, সেই স্থানে দ্রুত ছুটে যাবে এবং তা প্রতিরোধ ও নিবারণ করবে। কিভাবে এটা সমাধান করা যায়, কিভাবে এটা নিবারণ করা যায়, সেই কাজটাই পুলিশ করবে। 23-4 কোনো অপরাধ সংঘটিত হইতে দেখিলে বা হবার আশঙ্কা থাকিলে উক্ত অপরাধ প্রতিরোধ ও নিবারণ করবে। উক্ত অপরাধ প্রতিরোধ ও নিবারণ করবে। 23-4 পুলিশ আইনের 23-4 কোনো অপরাধ সংঘটিত হইতে দেখিলে বা হইবার আশঙ্কা থাকিলে বা প্রতিরোধ ও নিবারণ করা। এই 23 দ্বারা ফৌজদারি কার্যবিধি 54 ধারা, এছাড়া পুলিশ আইনের 7 ধারার দুটো শাস্তির কথা আছে, 5-5-10 লঘুদণ্ড গুরুদণ্ড। তারপরে 23-54, তারপরে পাবো 29-34। এই যে ছোট ছোট কলাম গুলো আছে, এইগুলো কিন্তু ধারাবাহিক লিখতে হয়, আগে পরে লিখলে হয় না, এর ক্রমিক নাম্বার সঠিক রাখা লাগে। আর অন্যান্য হিসাব ওই যে 54 ধারার পর তখন বলবো 19-20 হলে তো সমস্যা নেই, কিন্তু এখানে সমস্যা আছে, ধারাবাহিক রাখবেন। এরপরে 5 সর্বসাধারণের বিরক্তিকর কাজ পাবলিক লুইসেন্স নিবারণ করা। সর্বসাধারণের বিরক্তিকর কাজ পাবলিক লুইসেন্স এটা হচ্ছে গণ উপদ্রব। এটা হচ্ছে গণ উপদ্রব। আমি এমন একটা কাজ করলাম শহরে বা গ্রামের রাস্তায়, পশু পাখি জবাই করলাম, বা শহর এলাকায় পশু পাখি জবাই করলাম, মানুষের অশান্তি হয়, মানুষের গণশান্তি নষ্ট হয়। তাহলে বলতে কি, সর্বসাধারণের বিরক্তির কাজ মানে জনসাধারণের বিরক্ত। আমি জোরে জোরে গান বাজনা বাজালাম, আমি রাতের গভীরে উঠে চিল্লাপাল্লা করলাম, আমি যেখানে বাস করি, যে বাড়িতে বাস করি ভাড়া থাকি, সেখানে চিল্লাপাল্লা করলাম বা ড্যাক্সেট বাজালাম, রাস্তাঘাটে সমস্যা সৃষ্টি করলাম, জনগণের অশান্তি হয়, জনগণের বিরক্তি হয়, অসুবিধা হয়। কোনো দ্রব্য রাখি দিলাম রাস্তার উপর ফেলায়া, এতে মানুষের চলাচলে বাধাগ্রস্ত হয়। সর্বসাধারণের বিরক্তিকর পাবলিক লুইসেন্স নিবারণ করা। কোথাও যদি আমরা পুলিশ দেখি, আমরা কোনো পুলিশ সদস্য দেখতে পাই ডিউটিরত অবস্থায় যে কোথাও কোনো লোক এরকম অপ্রীতিকর কাজ করতে বা সংবাদ দিয়ে আমাকে জানায়, তাহলে আমাদের পুলিশের কাজ তা নিবারণ করা। সর্বসাধারণের বিরক্তিকর কাজ বা পাবলিক লুইসেন্স নিবারণ করা। এরপরে 23-6 কি বলছে, অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করা। অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করা। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, আমাদের কাজ কিন্তু তার মারা ধরা না, তার বাইরে সিটে অন্য কোনো কিছু করার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে গ্রেপ্তার করা, আটক করা এবং বিচারের ক্ষেত্রে তাকে আদালতে প্রেরণ করা। বিচারের কাজ হচ্ছে আদালতের, আর পুলিশের কাজ হচ্ছে গ্রেপ্তার করা, তাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা। পুলিশের কাজ তাকে কিন্তু মারা ধরে না। তাহলে কি, অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করবে। যে অপরাধ করছে, ওর সাক্ষী সবুত আছে, ওর নামে বাদী আছে, ওকে বিচার করা যাবে। অতএব এই যে ফৌজদারি কার্যবিধির 169-170 অপরাধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকলে তাকে বিচারে প্রেরণ করে। ঠিক এরকম যখন কোনো অপরাধীকে ধরবো, অপরাধী যদি বিচারের আওতায় আনা যায়, সাক্ষী সবুত থাকে, সেই ক্ষেত্রে পুলিশ অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করবে, পরবর্তী কাজ আদালতের। এরপরে ভুল করেছি, 23-6 আগে বাদ পড়ে গেছে। 23-6 হলো অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান ও উদ্ঘাটন করা। 23-6 অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান ও উদ্ঘাটন করা। কোনো জায়গায় যদি কোনো অপরাধ সংঘটিত হয়, কি কারণে অপরাধ হয়েছে, কে করছে, কিভাবে এর সূত্রপাত হয়েছে, এই বিষয়ে পুলিশ যে তদন্ত কার্যক্রম করে, মূল অপরাধীকে বাই করে, সেই তদন্ত কার্যক্রম করে দেখবে আসলে মূল কি অপরাধ করছে, কি কারণে ঘটনা ঘটেছে। তাহলে পুলিশের কাজ কি, অপরাধের বৃত্তান্ত, যে ঘটনা ঘটে গেছে তার বৃত্তান্ত জানবে, ঘটনা কিভাবে ঘটেছিল, তার বৃহৎ পরিসরে পুলিশ ঘটনা সম্পর্কে জানবে, অনুসন্ধান এবং উদ্ঘাটন করবে। এই যে অপরাধ সংগঠন করছে, এই ঘটনার সাথে কোনো ভিকটিম, কোনো অস্ত্র, কোনো দ্রব্য
জড়িত আছে কিনা, এই ঘটনার সাথে অন্য কোন কোন ব্যক্তি জড়িত আছে। তাহলে কি বলছে 23-6 অপরাধের বৃত্তান্ত, অপরাধ কি ধরনের অপরাধ, এর বিস্তারিত বিবরণ খুঁজে খুঁজে বাই করবে। এর সাথে জড়িত যে সমস্ত দ্রব্য বস্তু ব্যক্তি আছে তার রহস্য অনুসন্ধান এবং উদ্ঘাটন করে বাই করবে। এটা হলো ফৌজদারি কাজ, পুলিশ আইনের 23-6, পুলিশ আইনের 23-6 অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান ও উদ্ঘাটন করা, অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান ও উদ্ঘাটন করা। 23-6 অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান ও উদ্ঘাটন করা। তারপরে 23-7, 23-7, 23-7 অপরাধীকে বিচারতে আদালতে সোপর্দ করা। 23-7 অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করা। কোনো ব্যক্তি এই যে এত সময় পরে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত যে কার্যক্রম করলাম অপরাধী বিচারতে, এখন অপরাধী ধরা পড়ছে বা অপরাধী শনাক্ত হয়েছে বা অনুসন্ধান করে সে পাওয়া গেছে, তখন এরকম ব্যক্তি যদি অপরাধীকে পুলিশ ধরে বসে, তাহলে ধরে মারাছড়া করার কোনো দরকার নাই, আইনি এরকম সুযোগ নাই। তারে বিচার করার জন্য আদালতে প্রেরণ করবে, তাকে বিচার করার জন্য পুলিশ অফিসার আদালতে, বিজ্ঞ আদালতে প্রেরণ করবে। এরপরে 8, 23-8 আইনসঙ্গত গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করবে। আইনসঙ্গত ভাবে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা। যদি কোনো ব্যক্তি আইনি অপরাধ করে ফেলে, যে অপরাধ পুলিশ বিনা প্রমাণে গ্রেপ্তার করতে পারে, সেই ক্ষেত্রে পুলিশ গ্রেপ্তারযোগ্য সমস্ত ব্যক্তিকেই বিনা প্রমাণে গ্রেপ্তার করবে। এই আমলযোগ্য অপরাধ করুক, করার সম্ভাবনা থাকুক, আমলযোগ্য অপরাধের সংবাদ থাক, মামলা থাক, তাহলে আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকেই পুলিশ অফিসার গ্রেপ্তার করার জন্য ক্ষমতাবান। 22-এর আবার প্রথমতে বলি, 22-এর ধারাবাহিকভাবে এবার আর ব্যাখ্যা না। 22-1 উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সকল বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকারী করা। বৈধ আদেশ কিভাবে পালন করবে? ধীরে ধীরে, আস্তে আস্তে, দ্রুত গতিতে, স্বাভাবিক গতিতে, দ্রুত গতিতে। তারপরে 2, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সব ধরনের বৈধ পরোয়ানা জারি ও দ্রুত কার্যকারী করবেন। বৈধ পরোয়ানা কি করবেন? ছিঁড়ে ফেলাবেন, নষ্ট করে ফেলাবেন। বৈধ পরোয়ানা জারি করবেন, বৈধ পরোয়ানা জারি করবেন, উপরের কোনোটি না, বৈধ পরোয়ানা জারি করবে, বৈধ পরোয়ানা জারি করবে, দ্রুত কার্যকারী করবে। তাহলে 2, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সব ধরনের বৈধ পরোয়ানা পুলিশ অফিসার কি করবে? পুলিশ অফিসার দ্রুততা কার্যকারী করবে, দ্রুততা পালন করবে, দ্রুততা কার্যকারী করবে, দ্রুততা পালন করবে। ধীরে করার সুযোগ নাই, স্লোলি করার সুযোগ নাই। তাহলে এমসিকিউ গুলো দ্রুত করবে। 3, সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা ও যথাস্থানে তা রিপোর্ট করা। তাহলে কি বলছে পুলিশ 23-3, কোনো অপরাধের সংবাদ যদি কোনো শান্তি সম্পর্কিত কোনো অপরাধ সংগঠন হয়, হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে পুলিশ অফিসার তা সংগ্রহ করবে এবং তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট পেশ করবে। কোন ঊর্ধ্বতন কর্মকর্তা? যিনি এই অপরাধ নিবারণ করার জন্য ক্ষমতাবান। কোন ঊর্ধ্বতন কর্মকর্তা? যে ঊর্ধ্বতন কর্মকর্তা এই অপরাধ নিবারণ করার জন্য ক্ষমতাবান। কোন অপরাধ সংঘটিত হইতে দেখিলে বা হইবার আশঙ্কা থাকিলে উক্ত 23-4 কোন অপরাধ সংঘটিত হইতে দেখিলে বা হইবার আশঙ্কা থাকিলে উক্ত অপরাধ প্রতিরোধ ও নিবারণ করা। পুলিশের সামনে সংবাদ পাওয়ার পর যদি কোথাও কোনো অপরাধ চলমান থাকে, তাহলে তা দেখিলে, তা সংঘটিত দেখিলে বা হইবার আশঙ্কা থাকলে পুলিশের কাজ তা প্রতিরোধ বা নিবারণ করা। যদি কোনো কাজ চলমান থাকে, হওয়ার সম্ভাবনা থাকে বা চলমান বা হওয়ার সম্ভাবনা হয়ে গেছে, তাহলে কি করবে? প্রতিরোধ করবে ও নিবারণ করবে। পুলিশের কাজ কি? কোনো অপরাধ সংঘটিত হইতে দেখিলে বা হবার সম্ভাবনা থাকিলে তা প্রতিরোধ ও নিবারণ করবে। 5, 23-5 সর্বসাধারণের বিরক্তিকর কাজ পাবলিক নুইসেন্স নিবারণ করা। গণ উপদ্রব একজন ব্যক্তির দ্বারা এই কাজটা হতে পারে, 10 জনের দ্বারা হতে পারে, 5 জনের দ্বারা হতে পারে। গণ উপদ্রব সাধারণত একজনের দ্বারা হয়, মনে হয়, ভুল কইছি, কারণ 5 বা ততোধিক করলে তো বেআইনি হয়ে যায়। তাহলে একজন দ্বারা ব্যক্তি দ্বারা হতে পারে, 4-এর নিচের ব্যক্তি দ্বারা হতে পারে। গণশান্তি, যা মানুষের গণশান্তি নষ্ট করে, এরকম কাজ যদি কেউ করে, সর্বসাধারণ ব্যক্তির কাজ পাবলিক নুইসেন্স নিবারণ করে, পুলিশ তা কি করবে? তাকে নিবারণ করবে। 6, অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান ও উদ্ঘাটন করা। কোনো অপরাধ যখন সংঘটিত হয়ে যায়, তা প্রতিরোধ ও নিবারণ করা। অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান, তা তদন্ত করে পুলিশের কাজ কার্যক্রম করে। 7, অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করা। 7,
অপরাধীকে বিচারতে আদালতে সোপর্দ করা, যাকে গ্রেপ্তার করবে বা ধরছে বা যে অপরাধ করছে তাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করবে। 8 আইনসঙ্গত গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা। 22-এর 22-এর বিশেষ কাজ হচ্ছে কি, উপরোক্ত কর্তব্য সময় পালন করার জন্য সকল পুলিশ কর্মকর্তা, এই দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ কর্মকর্তা যে কোনো সময় সরাইখানা, জুয়ার আড্ডা, সন্দিগ্ধ উচ্ছৃঙ্খল চরিত্রের ব্যক্তিদেরকে সমাগম স্থানে বিনা পরোয়ানায় প্রবেশ করতে পারবে। এক কথা বলে জুয়ার আড্ডা সন্দিগ্ধ, আমরা খালি বুঝি জুয়ার আড্ডা, গাইডি কিন্তু বারবারই জুয়ার আড্ডা লেখা, এখানে জুয়ার আড্ডা আছে। সন্দিগ্ধ সম্পত্তি কোথায় পড়ছিলাম, 550 সন্দিগ্ধ ফৌজদারি কার্যবিধির সন্দিগ্ধ কথা উল্লেখ ছিল। সন্দিগ্ধ উচ্ছৃঙ্খল চরিত্রের ব্যক্তিদের সমাগম, উচ্ছৃঙ্খল ব্যক্তি স্বাভাবিক না, অন্যায় উচ্ছৃঙ্খল ব্যক্তিদের সমাগম স্থানে বিনা পরোয়ানায় প্রবেশ করিবেন ও উক্ত স্থানে কি আছে না আছে তা পরিদর্শন করবেন। তাহলে আমাদের নিচের দামে পুলিশের কাজ কি, জুয়ার আড্ডা, তারপরে সন্দিগ্ধ কোন সম্পত্তি কোথাও আছে, তারপর উচ্ছৃঙ্খল চরিত্রের লোকজনের চলাফেরা করা ভালো না, আমরা এটা যদি জিজ্ঞেস করি না বা বিনা পরোয়ানার সাথে ঢুকে যাবো এবং সেই জায়গা যা বিনা তল্লাশি পরোয়ানায় ওইগুলো পরিদর্শন করে তার ক্ষমতা আমাদের দিয়ে রাখছে পুলিশ আইনের 23। এরপরে 24 পুলিশ আইনের 24 হলো কি, যে কোনো পুলিশ অফিসার বা কর্মচারী যে কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে। সহজ হিসাব, যে কোনো পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করে, যে কোনো পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করে। এই অপরাধ করা কি ধরনের অপরাধ করে এটা বেশি বোঝার তেমন কি, যে কোনো পুলিশ কর্মকর্তা যে কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করিবে এবং সে অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার একটা অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটের সংবাদ দিয়েছে বা অবহিত করছে যে আমাদের এলাকায় এই সমস্যা বা থানা এলাকায় এই ঝামেলা হচ্ছে বা এই ঘটনা ঘটেছে, যা কিছু হয় পুলিশ ম্যাজিস্ট্রেটকে বলছে, বলার পরে বলছে স্যার এটা সমন দেন অথবা পরোয়ানা দেন অথবা খানা তল্লাশির জন্য। তাহলে সমন চাইতে পারে, পরোয়ানাও চাইতে পারে, খানা তল্লাশির জন্য অনুমতি আইনসঙ্গত পরোয়ানার জন্য আবেদন করবেন। তারই কি করবে, সমনের জন্য করবে, পরোয়ানার জন্য করবে, খানা তল্লাশি। তাহলে সমন তো 68, সমন 68, পরোয়ানা 75। তাহলে এই যে খানা তল্লাশি হয়েছে 96 পড়ছি না, 96 ধারায় কিন্তু তল্লাশি আছে, তল্লাশি পরোয়ানা। কোনো ব্যক্তি বস্তু দ্রব্য জাল ধরে নকল স্টাম্প কোনো প্রকাশনা যে বাজেয়াপ্ত হয় আদালত যে জানতে পারে, আদালত কিভাবে জানে, এই যে পুলিশ জানায় তাই জানে। এরপরে মামলার ক্ষেত্রে জানায়, যখন মামলা রুজু হয়ে যায় সেই ক্ষেত্রে পুলিশ কি করে, যে স্যার সমন দেন, পরোয়ানা দেন অথবা ওরা তল্লাশি পরোয়ানা দেন, খালা তল্লাশির জন্য এটা দেন, আবেদন করতে পারে। আইনসঙ্গত পরোয়ানার জন্য তিনি আবেদন করবেন। এই আবেদন কিভাবে মঞ্জুর হবে, ওই যে দ্বিতীয় তফসিল ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল যদি দেখা যায় প্রথমবার সমন দেওয়া লাগবে তাহলে সমন দেয়, আর যেখানে প্রথমে সমন দেওয়ার দরকার নেই সরাসরি পরোয়ানা তখন পরোয়ানাই পাঠায়। আর যদি মনে করেন ঠিক আছে সমন পরোয়ানার দরকার নাই, এটা তল্লাশি সংক্রান্ত বিষয়, ঠিক আছে তল্লাশি পরোয়ানা নিয়ে যাও, তল্লাশি করে দেখো, উদ্ধার করো দ্রব্য বস্তু। এই তাহলে এটা আবার 213 মনে হয়, 13 সাথে পিআরবি সাথে যুক্ত আছে, পরে পিআরবি পড়াই। তাহলে পুলিশ অফিসার যে কোনো পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন, অপরাধের প্রতি সমন, পরোয়ানা বা তল্লাশির জন্য আবেদন করবেন, এটা আমাদের দেন, আমাদের কাজ করতে সুবিধা হবে। 25 ধারাটার দাবি দ্বারা 25, 26, 27 যা ফৌজদারি কার্যবিধির 23, 24, 25 পড়ছিলাম। আসলে যদি পুলিশ আইন উল্লেখ করে কোনো সময় আসে তাহলে পুলিশ আইন উত্তর দেবেন, আর যদি পুলিশ আইন না আসে শুধু প্রশ্ন আসে তখন ফৌজদারির সাথে পুলিশ আইন আর ডিএমপি অধ্যাদেশের 22 যোগ করে দিতে হয়, তাহলে সহজ হয়ে যায়। তাহলে দাবিদার 25 ধারা আছে দাবিদারবিহীন সম্পত্তি সম্পর্কে পুলিশ হেফাজত গ্রহণ ও প্রক্রিয়া। দাবিদারবিহীন সম্পত্তি সম্পর্কে পুলিশের হেফাজত গ্রহণের প্রক্রিয়া মানে দাবিদারবিহীন বা বেওয়ারিশ মালামাল বা আমরা পথে ঘাটে যেসব মালামাল পাই যার মালিক খুঁজে পাওয়া যায় না, এই মালামাল পালে পুলিশের কার্যক্রম কি আর ম্যাজিস্ট্রেটের কার্যক্রম কি গল্পে বলবো। তাহলে যখন কোনো বেয়ারিশ কোনো ডিউটি করার সময় আমরা পুলিশ বা সংবাদ পাওয়া কোথাও যাই, যা দেখি কোনো বেয়ারিশ
বা দাবিদারবিহীন কোনো সম্পত্তি আছে, আমরা পুলিশ কি করি, ওইটি হেফাজতে নেই। ওইটি মোটরসাইকেল হতে পারে, প্রাইভেট কার হতে পারে, স্বর্ণ অলংকার হতে পারে, টাকা হতে পারে, কোনো অস্ত্র শস্ত্র হতে পারে, কোনো রাইস কুকার কারি কুকার হতে পারে, কোনো চাউলের বস্তা হতে পারে। এক কথা হচ্ছে বেয়ারিশ বা দাবিদারবিহীন। এক কথার ভিতর ব্রিটিশ শেষ করে দিয়েছে, বেয়ারিশ বা দাবিদারবিহীন সম্পত্তি যদি পুলিশ পায়, তাহলে পুলিশ কি করবে, ওটা হেফাজতে নেবে। ওটাকে একটা হেফাজতে নেছে, নেওয়ার পরে কি কি দ্রব্য পাইছে, কি কি বস্তু আছে, একটা তালিকা তৈরি করে, কাজ শেষ। একটা সাব ইন্সপেক্টর এসআই যখন ওই জিনিসটা পাবে, পাওয়ার পরে ওইটা হেফাজতে নেবে, ওটা তালিকা তৈরি করবে, কি কি জিনিস পেলাম। ওই তালিকা নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের চলে গেলে এই ম্যাজিস্ট্রেটের আদেশ অনুসারে এই তালিকা পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট কাছে নিয়ে যাওয়া হবে। ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী ম্যাজিস্ট্রেট বলো বা ম্যাজিস্ট্রেট নির্দেশে পরিচালিত হবে, সবকিছু ম্যাজিস্ট্রেট নির্দেশেই পরিচালিত হবে। তাহলে কি পেলাম, প্রথমে আমরা ডিউটি করা অবস্থায় বা সংবাদ পাওয়ার পরে গেছি, দাবিদারবিহীন বা বেয়ারিশ সম্পত্তি পালে আমরা পুলিশ সাধারণভাবে মোটরসাইকেল হোক আর প্রাইভেট কার হোক আর অন্যান্য দ্রব্য বস্তু হোক, ওইগুলো আমরা হেফাজতে নিই, নিয়ে সেটা আবার তালিকা করি, বা অন্যান্য মালামাল থাকতে পারে, তালিকা করি, প্রস্তুত করে ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করতে হয়। এই তালিকা করার পরে ম্যাজিস্ট্রেটের আগে দাখিল করে, এখন ম্যাজিস্ট্রেটের কার্যক্রম কি করবে, ম্যাজিস্ট্রেট করুক। এলো 25 26 করছে কি, এই যে পুলিশ যে ম্যাজিস্ট্রেটের কাছে তালিকা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট এই সম্পত্তি পাওয়ার পরে বিবরণ সহ ম্যাজিস্ট্রেট একটা ঘোষণা প্রকাশ করে। মনে আছে ঘোষণা কিভাবে প্রকাশ করে, 87 8/10/87 পুলিশ আদালত কিন্তু ঘোষণা হুলিয়া বা ঘোষণা প্রকাশ করে। তার বাড়ি যদি গ্রাম শহরে হয়, প্রকাশ্য স্থানে পাঠ করে বলে, তার বাড়ি যদি গ্রাম বা শহরে হয়, প্রকাশ্য স্থানে লটকায় দেয়, তার এই করে এক কবি আদালত ভবনে টানা রাখে। ঠিক এই ম্যাজিস্ট্রেট যখন তালিকা পাইছে, তালিকা পাওয়ার পরে উনি ঘোষণা, ঘোষণা মানে কি বুঝতেই পারছেন, 68 87 8/10/87 87 হচ্ছে ঘোষণা। এই ঘোষণা উনি প্রকাশ করবে। এই ম্যাজিস্ট্রেট এই তালিকা পুলিশের কাছে পাওয়ার পরে একটা ঘোষণা প্রকাশ করছে। এই ঘোষণা প্রকাশ করার পরে এই সম্পত্তির যে মালিক, ইনি যদি উনি এই মালিক সম্পত্তির যে মালিক বা যে দাবিক চায় বা যে পাওয়ার অধিকারী, ইনি 6 মাসের মধ্যে, কয় মাস, 6 মাসের মধ্যে আদালতে আসে উনি দাবি উপস্থাপন করবেন এবং তার সম্পত্তি তিনি বুঝে নেবেন, আদালত বুঝে দেবে। এটাই ছিল নিয়ম। তাহলে এই পুলিশ অফিসার 25 কি বলছে, 25 হচ্ছে যদি দাবিদার বা বেহারির সম্পত্তি পুলিশ অফিসার পায়, তাহলে তা একটা কি করবে, হেফাজতে নেবে, একটা তালিকা করে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে। এই ম্যাজিস্ট্রেট যা করবে, এখন ম্যাজিস্ট্রেট হচ্ছে 26 কি বলছে, একটা এই তালিকা পাওয়ার পরে একটা ঘোষণা প্রকাশ করছে, যাতে দাবিদার তার 6 মাসের মধ্যে তার সম্পত্তি নিয়ে যায়। এটা ম্যাজিস্ট্রেট তার গ্রহণ করে রাখার ব্যক্তিগত জিনিস না, তাহলে এটা ঘোষণা প্রকাশ করছে, যার সম্পত্তি সে চলে আসে এটা নিয়ে যায়। এটা কত দিনের মধ্যে, 6 মাসের মধ্যে ওই দাবিদার আসবে। এখন চলে যান, এই দাবিদার হচ্ছে লেগে 6 মাসের মধ্যে আসবে। এই কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইনের 523 525 ধারার বিধান অনুসারে পরিচালিত হবে। যাক, ফৌজদারি বাদ। এরপর আসছে কি 27, এরপর আছে 27 ম্যাজিস্ট্রেট আদেশে বিক্রি হবে। ম্যাজিস্ট্রেট কেন বিক্রি করবেন, অতিরিক্ত কয়টা কথা বলবো, কারণ ফৌজদারির ভিতরে ছিল ক্ষয়শীল, পচনশীল বা জীবন্ত যদি বস্তু হয়, এটা ক্রোকের ক্ষেত্রে হয়, ক্ষয়শীল, পচনশীল বা জীবন্ত যদি কোনো বস্তু হয় যা বিক্রয় করা ওই মালিকের জন্য লাভজনক হয়, বা জীবন্ত পশু হয়, ওটা তার টাইনি বাড়া যাবে না। তাহলে বিক্রি করে যে মালিকের জন্য লাভজনক হয়, ওই জিনিস বিক্রি করবেন। ওই দাবিদার ওয়াদা বিক্রয় করা হইলে দাবিদার সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে তা বিক্রয় করা হবে। যদি কি বলছে, যদি কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তির মধ্যে বিক্রয় অর্ধ দাবি না করে, এই যে 26-এ, এইটার ভাষায় বলি, এই 26-এ যে ব্যক্তি যদি 6 মাসের মধ্যে দাবি না করে বা হাজির না হয়, তখন এই আদালত কি করছে, যদি কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আদালতে এসে হাজির না হয়, দাবি না করে, তখন জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে উক্ত দ্রব্য বস্তু বিক্রি করে দেওয়া হবে। তাহলে 6 মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি দাবি উপস্থাপন না করে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে উক্ত দ্রব্য বস্তু ওই বেয়ারিশ সম্পত্তি বা দাবিদারবিহীন সম্পত্তি বিক্রি করে দেওয়া হবে। বিক্রিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে বা সরকারি তহবিলে জমা হবে। তাহলে
এই দাবিদারবিহীন 27 এই দাবিদারবিহীন বা বেওয়ারিশ সম্পত্তি বা সন্দিগ্ধ যদি কোনো ব্যক্তি দাবি না করে 6 মাস পরে কার নেতৃত্বে বিক্রি হবে, কার নির্দেশে? জেলা ম্যাজিস্ট্রেট। কার নির্দেশে বিক্রি হবে? জেলা ম্যাজিস্ট্রেট। কয় মাসের মধ্যে দাবি উপস্থাপন করে নাই? 6 মাসের মধ্যে দাবি উপস্থাপন করে নাই। কি ম্যাজিস্ট্রেট কি প্রকাশ করছিল? হুলিয়া সমন ঘোষণা করো, ঘোষণা বা হুলিয়া প্রকাশ করছিল। তাহলে কি প্রকাশ করছিল? ঘোষণা প্রকাশ করছিল। তাহলে এখন তারপরে পুলিশ বেওয়ারিশ বা দাবিদারবিহীন সম্পত্তি পালে কি নিয়ে বাড়ি গেছে, বাসায় গেছে? না, তিনি তা হেফাজত করছে, একটা তালিকা প্রকাশ করছে। কি প্রকাশ করছে? তালিকা প্রকাশ করছে। তালিকা কার নিকট দিছে? তালিকা ম্যাজিস্ট্রেট নিকট দিছে। তালিকা কার নিকট দিছে? ম্যাজিস্ট্রেট নিকট দিছে। ম্যাজিস্ট্রেট এই তালিকা নিয়ে কি করছে? ম্যাজিস্ট্রেট এই তালিকা নিয়ে এই একটা ঘোষণা প্রকাশ করছে। কি জন্য এই ঘোষণা প্রকাশ করছে? যার সম্পত্তি তিনি যেন এই সম্পত্তি এসে নিয়ে যায়, তার জন্য এই ঘোষণা প্রকাশ করছে। কয় মাসের মধ্যে ওই ব্যক্তিকে আসতে বলছিল? 6 মাসের মধ্যে আসতে বলছিল। 6 মাসের মধ্যে যখন আসে নাই, তখন এই দ্রব্য নিয়ে সরকার কি করবে? ম্যাজিস্ট্রেট কি করবে? 6 মাসের মধ্যে যখন আসে নাই, তখন এই জেলা ম্যাজিস্ট্রেট এই সম্পত্তি কি করবে? বিক্রি করে দেবে। জেলা ম্যাজিস্ট্রেট সম্পত্তি বিক্রি করে দেবে। কিভাবে বিক্রি করে দেবে? এই টাকা কি করবে? রাষ্ট্রীয় কোষাগারে বা সরকারি তহবিলে জমা করে দিয়ে দেবে। এরপর হচ্ছে 28 পরে শেষ পুলিশ আইন ইনশাল্লাহ। 28 বরখাস্তকৃত পুলিশ কর্মচারী, স্বাভাবিক পুলিশ না, বরখাস্তকৃত পুলিশ কর্মচারী সরকারি আদেশ অমান্যকারী জরিমানা সংক্রান্ত বরখাস্তকৃত 28 বরখাস্তকৃত, এটা কিন্তু আদালতে বিচার হয়। বরখাস্তকৃত পুলিশ কর্মচারী সরকারি আদেশ অমান্যকরণের জরিমানা সংক্রান্ত, মানে বরখাস্ত আছে যে পুলিশ, এই ব্যক্তি কিংবা এর কি রকম নিয়ম যে বরখাস্ত হয় বা আদেশ অমান্য করছে, আদেশ অমান্য করা জরিমানা সংক্রান্ত বিষয়। যদি কোনো পুলিশ কর্মচারী, যদি কোনো পুলিশ সদস্য বরখাস্ত পদত্যাগ উনি বরখাস্ত হয়েছে বা পদত্যাগ প্রভৃতির ফলে কোনো ব্যক্তি পুলিশ হিসাবে নিয়োগের অবসান ঘটছে, তাহলে কোনো ব্যক্তি 28 ধারায় বলছে যদি কোনো ব্যক্তি বরখাস্ত হয় বা চাকরি হইতে পদত্যাগ করছে, কোনো ব্যক্তি কি করছে? কোনো ব্যক্তি হচ্ছে বরখাস্ত হয়েছে, চাকরি হইতে পদত্যাগ করছে বা চাকরি জীবনে তার অবসান ঘটে গেছে। এই অবসান ঘটে গেলে তাকে যে 8 ধারায় কিন্তু আমাদের নিয়োগের সময় আমাদের দায়িত্ব কর্তব্য ক্ষমতা সুযোগ সুবিধা দিছিল, ঠিক যে সমস্ত দায়িত্ব কর্তব্য আমাদের যে নিয়োগপত্র দিছিল, ওই সরকারের নিয়োগপত্র নির্দিষ্ট ফরম মনে আছে? নিয়োগপত্র নির্দিষ্ট ফরমে দিছিল। ওই নিয়োগপত্র ডিউটি করার জন্য যে পোশাক, বুট, বেল্ট, কাপড় চোপড় দিছিল, ওই পোশাক পরিচ্ছেদ, অস্ত্র শস্ত্র, আমরা ডিউটি করার সময় অস্ত্র গুলো গোলা বারুদ ব্যবহার করি, অস্ত্র শস্ত্র ঢাল লাঠি ব্যবহার করি। অবসর ঘটিলে যা কর্তব্য সম্পাদনের নির্বৃত্তে তাকে দেওয়া হয়েছিল, তা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ সহজ হিসাব, যদি কোনো পুলিশের বরখাস্ত হয় বা পদত্যাগ করে, আমি চাকরি করবো না, তাহলে বরখাস্ত হয়েছে চাকরি করবো না, অথবা চাকরি জীবনে তার অবসান ঘটে গেছে, সমস্যা নাই, এটা সবারই হবে, অহরহ ঘটে যাচ্ছে। এরপরে তাহলে এর কাজ কি? এর কাজ বলছে 8 ধারায় যে আপনাকে নিয়োগপত্র দিছিলাম, 8 ধারায় যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, পোশাক পরিচ্ছেদ দেওয়া হয়েছিল, আপনি সুযোগ সুবিধার অধিকারী হয়েছিলেন, দায়িত্ব কর্তব্য অস্ত্র শস্ত্র দেওয়া হয়েছিল, এবং এই সম্পত্তি আপনি নির্দিষ্ট পুলিশ অফিসারের কাছে দেবেন। যেটা ডিস্ট্রিক্টে দেবেন, অস্ত্রাগারের কাছে অস্ত্রাগারে দেবেন, সি স্টোরের কাছে নিলে সি স্টোরে দেবেন, নিয়োগপত্র যে অফিসারের কাছে নিলে নিয়োগপত্র জমা দেবেন। জমা দিয়ে গেলে আর কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তা করেন নাই বা ওই পুলিশ অফিসার করে নাই, সমস্যা নাই। যদি না করে থাকে তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে তাকে বিচার করা যাবে। এই পুলিশ সদস্যকে কি করা যাবে? ম্যাজিস্ট্রেট আদালতে তাকে বিচার করা যাবে। কোন আদালতে বিচার করা যাবে? ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করা যাবে। বিচার করার পরে তার কি হবে? 200 টাকা পর্যন্ত জরিমানা, 200 টাকা পর্যন্ত জরিমানা, 6 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, 6 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। এমসিকিউ, কয় মাসের কয়শো টাকা জরিমানা? 200 টাকা জরিমানা। কয় মাসের জেল জরিমানা? 6 মাসের জেল জরিমানা। এইগুলো মুখস্থ করে রাখতে হয়, মনে রাখতে হয়। এইগুলো আবার এমসিকিউ দেয়। এবার কিন্তু মেলা শাস্তি এসে গেছিল, আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন। তাহলে এখন 28 ধারা কি বললাম? 28 ধারা হলো কোনো পুলিশের যদি চাকরিতে বরখাস্ত হয় বা পদত্যাগ করে,
চাকরিতে অবসান ঘটে, চাকরি জীবনের অবসান ঘটে যায়, তাহলে তার কাজ আছে। তার কাজ হলো কি, তিনি যে নিয়োগপত্র পাইছিলেন, তারপরে যিনি যে পোশাক পরিচ্ছদ পাইছিলেন, তার যে অস্ত্র শস্ত্র ছিল, যে ঢাল লাঠি নিয়ে ইস্যু করে ডিউটি করতেন, ওইগুলো নির্দিষ্ট পুলিশ অফিসার কাছে, যার যে নির্দিষ্ট করা আছে সেই পুলিশ অফিসারের কাছে জমা দেবেন। যদি জমা না দেয় তাহলে তার শাস্তির আওতায়, শাস্তি কোথায় করবে, আদালত করবে, ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করা হবে। কারণ অনেকে পুলিশেতে চলে গেলে তার পুলিশের কৈফিয়ত চার্জ করার সুযোগ নাই। তো বিচার হবে কোন আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে। কি বিচার হবে, 200 টাকা জরিমানা, 200 টাকা জরিমানা, 6 মাসের কারাদণ্ড, সশ্রম বা বিনাশ্রম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।